জয় বঙ্গবন্ধু। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে এখন বক্তব্য দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা। আপা এখানে ওয়াশিংটন স্টেট আওয়ামী লীগ, তারপরে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ এবং মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সকল নেতা কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আপনার বক্তব্য শোনার জন্য। আমরা আপনি একটু অসুবিধা আমি বলেছি ওয়াশিংটন আওয়ামী লীগের নেতৃত্বে সব আজকের অনুষ্ঠান হচ্ছে। সেলিম আছে এখানে, বাকি ভাই আছে, রাসেল আছে, তাদের সেক্রেটারি আজাদ, তাহির, তাপস, তারা এখানে উপস্থিত আছেন। আর আমাদের বেশ দস্তগির এখানে উপস্থিত আছে যে আমাদের হয়ে কাজ করতেছে স্টেট ডিপার্টমেন্টের। শামীম ভাই আসছেন, আগে জেনারেল সেক্রেটারি, উনিও আসছেন এখানে। অনেক নেতৃবৃন্দ এখানে এসেছে। আপনি আপনার মূল্যবান বক্তব্য দিতে পারেন। আপনার অনুরোধ করতে হবে বলেন। আপনি বলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগার থেকে মুক্তি পান এবং মুক্তি পেয়ে তিনি লন্ডন পৌঁছান। সেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার মিস্টার হিথ তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান এবং সেখানে প্রেস কনফারেন্স করেন, আমাদের প্রবাসী বাঙালিদের সাথে সাক্ষাৎ করেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং আসার পথে তিনি দিল্লিতে ব্রিটিশ রয়্যাল এয়ারলাইন্স একটি প্লেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয় স্বদেশ প্রত্যাবর্তনের জন্য এবং সেই প্লেনে করে তিনি আসেন এবং দিল্লিতে তিনি এখানে যাত্রা বিরতি করেন এবং ভারতের মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি দুজনেই এয়ারপোর্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান এবং 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ 9 মাস তিনি কারাগারে বন্দী ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করলো তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। যে ঘোষণা বিটিআর এখনকার বিজিবি, সে সময় এটার নাম ছিল ইপিআর পিলখানা ফাঁড়িতে সুবেদার মেজর শওকত আলী এবং তার সঙ্গে আরো 3 জন সঙ্গী নিয়ে তিনি ওখানে অপেক্ষা করছিলেন যে এই ঘোষণাটা আসার সাথে সাথে, কারণ এটা পরিকল্পিত ছিল, ঘোষণাটা আসার সাথে সাথে ওয়ারলেস এর মাধ্যমে বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে। আর অপরদিকে বলদা গার্ডেনে সেখানে ইঞ্জিনিয়ার নুরুল হক নামে একজন ছিলেন, তিনি একটা ছোট্ট ট্রান্সফরমার রেডি করে বসেছিলেন যে এই ঘোষণাটার সাথে সাথে যেন ওখান থেকেও প্রচার করে দেওয়া হয়। এবং হাজি মোর্শেদ তিনি ছিলেন আমাদের পাশেই, যে ঘোষণাটুকু স্বাধীনতার যে ঘোষণাটা জাতির পিতা লিখেছিলেন সেটা তার হাতেই ছিল। তিনি টেলিফোন করে আবার সমস্ত জায়গায় ঘটনাটা জানাচ্ছিলেন। তার কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব অপেক্ষা করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী যখনই আমাদের আক্রমণ করবে তারপরে তিনি এই স্বাধীনতার ঘোষণাটা দেবেন। কারণ আক্রান্তকারী এবং যারা আক্রান্ত দুটোর মধ্যে তফাৎ এটুকু, এখানে একটা লাভের ব্যাপার। কারণ তিনি ধৈর্য ধরে ছিলেন, নিজের জীবনকে বাজি রেখে রামমণি বত্রিশ নম্বরের বাড়িতে অপেক্ষা করছিলেন
কারণ পাকিস্তানি হানাদার বাহিনী যে মুহূর্তে পিলখানা পুলিশ ফাঁড়ি রাজারবাগ পুলিশ ফাঁড়িতে আক্রমণ শুরু করলো, ঢাকা ইউনিভার্সিটিতে আক্রমণ করলো এবং তারা কিন্তু ধানমন্ডি থেকে চলে আসছিল, সেই সময় কিন্তু এই ঘোষণাটা তিনি সাথে সাথে প্রচার করে দেন, যার ফলে বাংলাদেশের স্বাধীনতা 26শে মার্চ পহেলা প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণাটা দিয়েছেন। এই ঘোষণাটা সমস্ত জেলায় থানায় পুলিশ স্টেশনে ওয়্যারলেসের মাধ্যমে পৌঁছে যায় এবং জেলায় জেলায় যে সংগ্রাম পরিষদ তিনি গঠন করেছিলেন সেই সংগ্রাম পরিষদের নেতাদের কাছে পুলিশ স্টেশন থেকে পুলিশের কর্মকর্তারা কিন্তু এই বাড়িটা পৌঁছে দেন এবং তখনও সমস্ত জেলায় পাকিস্তানি হানাদার বাহিনী নামতে পারেনি, কারণ সব জায়গায় ব্যারিকেড করা ছিল। আপনারা জানেন যে ঐতিহাসিক সেই ৭ই মার্চের ভাষণ, সেই ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নির্দেশ দিয়েছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো এবং সেই সাথে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার যে নির্দেশ বাংলাদেশের মানুষ অক্ষর অক্ষর সেটা মেনে দিচ্ছিলেন এবং সেই মোতাবেকই প্রত্যেক জায়গায় সংগ্রাম পরিষদের নেতাদের কাছে বাড়িতে পৌঁছে যায়। চট্টগ্রাম থেকে নিয়ে শুরু করে প্রতিটি জেলায় জেলায় এখানে সকলে কোথাও চোখা ফুকিয়ে, কোথাও মাইকিং করে, কোথাও পায়ে হেঁটে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী কিন্তু এই স্বাধীনতা ঘোষণাটা এটা প্রচার করতে থাকেন। এরপরে 26 তারিখে বেলা 2:30 দিকে চট্টগ্রামের সাধারণ সম্পাদক ছিলেন হান্নান সাহেব, প্রেসিডেন্ট ছিলেন আজিজ সাহেব। হান্নান সাহেব এই বাণিজ্য কালুরঘাট বেতার কেন্দ্রটা চালু করেন, চালু করে সেখান থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটা প্রচার করেন এবং তার সঙ্গে এখানে আমাদের সন্দীপের কাশেম সাহেব থেকে শুরু করে আরো অনেক নেতারা মানে ছিলেন, এটাও তারা পর্যায়ক্রমিক ভাবে এটা বলতে থাকেন। কাজে স্বাধীনতা ঘোষণা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন দেবার একমাত্র তারই ম্যান্ডেট ছিল। এই জন্য 1970 সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পাকিস্তানি শাসকরা কখনোই বাঙালিদের ক্ষমতা দিতে চায়নি একেবারে সবসময়, কারণ আওয়ামী লীগ বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে ক্ষমতা দেবে আর ক্ষমতা এই পূর্ববঙ্গে চলে আসবে এটা তারা কখনো মেনে নেয়নি। আমাদের মাতৃভাষা বাংলা, মাতৃভাষা কথা বলার যে সংগ্রাম আন্দোলন সেটাও 1948 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেন। তখন তমদ্দুল মজলিস এবং আরো ছাত্র সংগঠন ছিল, প্রগতিশীল ছাত্র সংগঠন, সকলকে নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ তিনি গড়ে তোলেন এবং সেই সময় 4 জানুয়ারি ছাত্রলীগ গঠন করেন। এই ছাত্রলীগ গঠন করি, এই ছাত্রলীগ কিন্তু মানে সেই পাকিস্তান আন্দোলনের সময় ব্রিটিশ আমল থেকেও কিন্তু ছাত্রলীগ নামে একটি সংগঠন কিন্তু ছিল। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী যদি আপনারা পড়েন তাহলে সেখানে ইতিহাসটা জানতে পারবেন। কাজে সেই ছাত্রলীগ তারপরে পূর্ববঙ্গে পাকিস্তান যে যখন পাকিস্তানিরা বললো যে না উর্দু হবে রাষ্ট্রভাষা, এর প্রতিবাদ করে, কারণ বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, কাজে ওটা প্রতিবাদ করেই কিন্তু এই ভাষা সংগ্রাম পরিষদ গড়ে ওঠে। ছাত্রলীগ বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তাদের অবদান রয়েছে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেদিন থেকে এই ভাষা উপর আঘাত আসলো, অন্নদা শঙ্কর রায়ের একটি ইন্টারভিউ নিয়েছিলেন, বলেছিলেন যে আপনি কবে থেকে এটা চিন্তা করেছেন? যখন থেকে রাষ্ট্রভাষার উপর আক্রমণ হলো তখন থেকে ভেবেছিলাম যে ওদের সাথে আর থাকা যাবে না, আমাদের আলাদা হতে হবে, আমাদের স্বাধীন হতে হবে। সেই থেকে কিন্তু তিনি ধাপে ধাপে এই বাঙালিকে স্বাধীনতা চেতনা উদ্বুদ্ধ করেন এবং আপনারা জানেন যে 70 নির্বাচনে জয়ী হবার পর যখন ক্ষমতা হস্তান্তর করলো না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই অসহযোগ আন্দোলনে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সাড়া দিয়েছিল এবং যা যা নির্দেশনা তিনি 7ই মার্চের ভাষণে দিয়েছিলেন প্রত্যেকটা নির্দেশনা বাংলাদেশের সকলে মেনে নিত। 32 নম্বর
বঙ্গবন্ধু ভবন থেকে সেই সময় প্রতিদিন কিছু নির্দেশনা যেত। তখন ফটোকপিও ছিল না, মোবাইল ফোনও ছিল না, কিছু ছিল না। একটা সাইক্লোস্টাইল মেশিন ছিল, ওখানে টাইপ করা হতো। তারপরে পেন্সিল কেটে ওই সাইক্লোস্টাইল মেশিনটা হাতে চালাতে হতো, সেটা আবার ইলেকট্রিক ছিল না। আমাদের যারা সবাই ছিলাম প্রত্যেকে কিন্তু ওই সাইক্লোস্টাইল মেশিন থেকে ওটা প্রিন্ট করার মতো এবং সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হতো এবং সকলের কাছে দেওয়া হতো। টেলিগ্রাম, টেলিপ্রিন্টার এর মাধ্যমে অনেক বার্তাগুলি পৌঁছে যেত এবং বাংলাদেশের মানুষ সে মোতাবেকই চলতো। এরপরে তো স্বাধীনতার ভাষণের পরে তো 25শে মার্চ গণহত্যা শুরু হলো। জাতির পিতার যে স্বাধীনতা ঘোষণা, সাথে সাথে আমাদের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। এমনকি 27 তারিখ, যেহেতু বঙ্গবন্ধু বলেছিলেন যে যার যা কিছু আছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ সত্যি যার যার কিছু আছে তাই নিয়ে কিন্তু সংগ্রাম শুরু করে। এমনকি সেই রংপুরের একটা এলাকার নাম নিশবেদগঞ্জ, সেখানে বেশিরভাগ সাঁওতাল এবং অনেক জনগণ থাকে, তারা সবাই তীর ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত আক্রমণ করেছিল। এইভাবেই কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে কি কি হবে না হবে, কোথায় যেতে হবে, কোথা থেকে অস্ত্র আসবে, সবকিছু কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছেন। এবং আমাদের প্রবাসীদের বিরাট অবদান রয়েছে আমাদের এই সংগ্রামে। যখন জাতির পিতা 6 দফা দেন, তার বিরুদ্ধে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু হয়, সেই মামলার যে যখন আমাদের আন্দোলন শুরু হয়, তখন প্রবাসী বাঙালিরা কিন্তু এই আন্দোলন করেন এবং এই আন্দোলনের ফলে এখানে যখন আইবের পতন হয়, এরপর এর ক্ষমতা নেয়, এর ইলেকশন দেয়। জাতির পিতা মুক্তি পেয়ে কিন্তু লন্ডনে গিয়েছিলেন, আপনাদের মনে আছে। এটা হলো অক্টোবর মাসের 22 তারিখে তিনি লন্ডনে যান। লন্ডনে ওখানে বসেই কিন্তু আমাদের ইলেকশন হবে, আওয়ামী লীগ জিতবে, যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমাদের যে যুদ্ধ করতে হবে সেই পরিকল্পনাটা তিনি লন্ডনে বসে করেন। এবং অস্ত্র কোথা থেকে আসবে, শরণার্থী আসলে তারা কিভাবে সেখানে ঠাঁই পাবে, ট্রেনিং কোথায় হবে, সব করে দিয়ে যান। কাজে আমাদের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা বঙ্গবন্ধু শেখ মুজিব অনেক আগে থেকে তিনি করেছিলেন এবং ওই অক্টোবর মাসেই তিনি লন্ডনে থাকেন। এরপর বার্মিংহামে যান, প্রবাসী বাঙালিদের নিয়ে সমস্ত নির্দেশনা এবং তাদের কি কি করণীয় সে বিষয়ে নির্দেশনা দেন এবং আমাদের বন্ধু প্রতিনিধিদের সাথে যে যোগাযোগ রাখা, তারা আমাদের সহযোগিতা করবে, সেসব কিছু কিন্তু তিনি ঠিক করে দিয়ে দেন। এবং এরপরে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করি। এই মহান মুক্তিযুদ্ধে যে সময় যারা শহীদ হয়েছেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, একটি দেশ দিয়েছেন, একটি রাষ্ট্র দিয়েছেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা-বোনের প্রতি, আমাদের জাতীয় নেতার প্রতি আমি শ্রদ্ধা জানাই। পাকিস্তানি হানাদার বাহিনী, আল-বদর, আল-শামস, রাজাকার বাহিনী, সেই সমস্ত যুদ্ধ অপরাধী যাদের আমরা বিচার করেছিলাম, যারা আমাদের মা বোনদেরকে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হয়, নির্যাতন হয়। ঠিক যখনই পাকিস্তানি হানাদার বাহিনী বুঝলো যে তাদের পতন অবশ্যম্ভাবী, তখনই তারা, আপনারা জানেন যে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। সেই সময় মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, মুজাহিদ, কাদের মোল্লা থেকে শুরু করে এই সমস্ত যুদ্ধ অপরাধীরা তখন কিন্তু এই বয়োবৃদ্ধ ছিল না, তখন তারা ইয়াং, মৌলানা মান্নান, আব্দুল আলিম, এর সবই তখন তারা যুবক ছিল। কাজে এরাই কিন্তু অনেকে ইউনিভার্সিটির ছাত্র, অনেকে একই সাথে একই বিল্ডিংয়ে থাকতো, তারাই কিন্তু এই শিক্ষকদের চিহ্নিত করে 25শে মার্চ হত্যা করে অনেক শিক্ষকদের। আবার যখন সার্ভে করার সময় হয়, তখন এরা এই বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশটা যেন মেধা শূন্য হয় সেই চক্রান্তটা করে। আল্লাহ রহমতে আমরা এই বুদ্ধিজীবী হত্যাকারী এবং যারা মা বোনদের ইজ্জত হরণ করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে পৌঁছে দিয়েছিল সেই সমস্ত অপরাধী এবং যারা লুটপাট, অগ্নিসংযোগ করে এবং গণহত্যার যারা সক্রিয় ছিল, তাদের বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন স্বাধীনতার পর।
দুর্ভাগ্য যে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করলো। একই সাথে আমি আমার মা, কামাল, জামাল, রাসেল, আমার 3 ছোট ভাই। কামাল ধরা দুজনই মুক্তিযোদ্ধা। আমার একমাত্র চাচা সেখানে আছে, শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার বাবা আব্দুল হক সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে, আর 13 বছরের বেবি, 4 বছরের সুকান্ত, ভাই বেটা সবাই ওই বাড়িতে। এবং রাষ্ট্রপতির যিনি মিলিটারি সেক্রেটারি ছিলেন জামিল উদ্দিন ছুটে এসেছিলেন, তাকে পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হাত থেকে 15 আগস্ট এই হত্যাকাণ্ড নির্মম ভাবে ঘটেছিল। রিহানার আমি বিদেশে ছিলাম থেকে বেঁচে গিয়েছিলাম। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জাতির পিতা যখন ফিরে এলেন 1971 সালে 10 জানুয়ারি বাংলাদেশে, 10 জানুয়ারি সেই ভাষণ আমি মনে করি আমাদের আওয়ামী লীগের সকল নেতা কর্মী বারবার শোনা উচিত। দীর্ঘ 9 মাস ওই কারাগারে কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে থেকে তারপরে যখন দেশে লম্বা পথ পাড়ি দিয়ে এসে এই বক্তৃতা যে দিয়েছিলেন একটা রাষ্ট্র কিভাবে চলবে তার সকল নির্দেশনা কিন্তু পরিকল্পনা, আদর্শ, নীতি এবং যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, বন্ধুপ্রতিম দেশ, বন্ধুপ্রতিম জনগণ, অনেক রাষ্ট্রের সরকার আমাদের সমর্থন করেনি। যেমন আপনারা ইউএসএ আছেন, ইউএসএ সরকার আমাদের সমর্থন করেনি, তারা পাকিস্তানিদের সমর্থন করেছিল, অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সহযোগিতাও করেছিল, কিন্তু আমেরিকার জনগণ কিন্তু আমাদের পাশে ছিল। এমনকি অনেক কংগ্রেসম্যান, সিনেটর এবং স্টেট ডিপার্টমেন্ট অনেকেও কিন্তু আমাদের পক্ষে ছিল। কাজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু সকলের প্রতি কৃতজ্ঞতা জানান, বন্ধুপ্রতিম দেশের সকলকে স্মরণ করেন, সকল জনগণকে স্মরণ করেন। আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। জাতির পিতার স্বপ্ন কি ছিল? তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, বাংলাদেশকে উন্নত করবেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্ন, বস্ত্র, বাসনা, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করবেন। এবং মাত্র 9 মাসের মধ্যে তিনি একটি সংবিধান আমাদের উপহার দেন। 10 জানুয়ারি এই এত ধকল, এত কষ্ট সহ্য করার পর, এই লম্বা পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসার পরে 11 তারিখে আপনি জানেন যে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী, তার তিনি মেন রোডে ছিলেন, ওই বাসায় সভা হয়, ক্যাবিনেট মিটিং হয়, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সকল পরিকল্পনা সেখানে গ্রহণ করা। 2 বেলা মিটিং হয়েছিল, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, আবার বিকেল থেকে নিয়ে রাত পর্যন্ত মিটিং করে কিভাবে রাষ্ট্র কাঠামোটাকে গণপ্রজাতন্ত্রী যে বাংলাদেশ সরকার গড়ে তোলা হয়েছিল সেটাকে কিভাবে কার্যকর করবেন, এগিয়ে নিয়ে যাবেন, সেই বিষয়ে পরিকল্পনা নিয়ে সেই পরিকল্পনা মোতাবেক 12 তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রাষ্ট্রপতি পদে শপথ নেন। কারণ আপনারা জানেন যে যখন প্রবাসী সরকার হয়, এই সরকার কিন্তু শপথ গ্রহণ করেছিল কুষ্টিয়া তখন জেলা, মেহেরপুর ছিল একটি, মেহেরপুরের একটি থানা, সেই ইউনিয়নে বৈদ্যনাথতলা, সেখানে অর্থাৎ মেহেরপুরের ওই আমলাকাননেই এই শপথ অনুষ্ঠান হয় এপ্রিল মাসের 17 তারিখে। আর এপ্রিলের 10 তারিখে কিন্তু গণপরিষদ সদস্য এবং সমস্ত নির্বাচিত সদস্য মিলে একটি সরকার গঠন করে, যে সরকার রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সহ এই মন্ত্রিপরিষদ গঠিত হয়। যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তাই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং তার সাথে শপথ গ্রহণ অনুষ্ঠান করে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দেন। দুর্ভাগ্যের বিষয় যে এই জাতীয় 4 নেতাকে কেন্দ্রীয় কারাগারে 3রা নভেম্বর 1975 সালে নির্মম ভাবে হত্যা করা হয়। আমি তাদের প্রতি আবার শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য তখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, 1 টাকা রিজার্ভ মানি নাই,
যুদ্ধকালীন সময় খেতে ফসল হয় নাই, কোনো খাদ্য নাই, রাস্তাঘাট নাই, পুল ব্রিজ নাই, সবকিছু বিধ্বস্ত। একটা প্রদেশ, শোষিত বঞ্চিত মানুষের দেশ, তারপর 1 কোটি শরণার্থী, 3 কোটি মানুষ গৃহহীন ভূমিহীন, সেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রিলিফ পৌঁছে দেওয়া, শরণার্থীদের পুনর্বাসন করা, নির্যাতিতা মা বোনদের চিকিৎসা, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করা, যারা শহীদ হয়েছে প্রত্যেকটা পরিবারকে বঙ্গবন্ধু শেখ মুজিব নগদ টাকা দিয়ে সহায়তা করেন এবং চিঠি দিয়ে কৃতজ্ঞতা জানান। সেই সাথে সাথে এই বিধ্বস্ত দেশ ধ্বংস স্তূপের উপর শূন্য হাতে দাঁড়িয়ে বাংলাদেশকে মাত্র 3 বছর 7 মাস 3 দিন তিনি ক্ষমতা থাকতে পেরেছেন। তারই মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন, যেটা ছিল সত্যি একটা বিস্ময় যে এত দ্রুত সময়ে তিনি এই কাজ করেছেন। এবং এই কাজে আওয়ামী লীগ সবসময় সক্রিয় ছিল, মাথায় করে, নৌকায় করে, পায়ে হেঁটে এই রিলিফ সামগ্রী গ্রামের পর গ্রাম মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। তারপরেও খুব চক্রান্ত করে একটা দুর্ভিক্ষ ঘটানো হয়েছিল। নগদ অর্থ দিয়ে খাদ্য কেনা জাহাজ সরিয়ে ফেলা হয়। অর্থাৎ যেদিন থেকে বঙ্গবন্ধু আসে তারপর থেকেই কিন্তু একটা চক্রান্ত যে কেন বাংলাদেশ স্বাধীন হলো। এই চক্রান্ত কিন্তু মনে হয় যেন এখন আবার নতুন করে আমরা সেই চক্রান্তে রয়েছি। এখন বাংলাদেশ নামমাত্র স্বাধীন, কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে আদর্শ, সেই আদর্শ থেকে কিন্তু বাংলাদেশ চলে যাচ্ছে এই 2024 সাল থেকে। 1975 সাল থেকে একই কাজ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল। তারপর আপনারা জানেন 1975 সালের পর 21 বছর পরে আওয়ামী লীগ সরকার আসে। আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই তো বাংলাদেশের মানুষ প্রথম উপলব্ধি করে যে সরকার জনগণের সেবক। যেখানে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে আমাদের যাত্রা শুরু, মাত্র 2 বছরের মধ্যে বাংলাদেশকে আমরা খাদ্যের সম্পূর্ণ করেছিলাম। সাক্ষরতার হার 45% থেকে আমি 65.5% উন্নীত করেছিলাম। মানুষের মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করেছিলাম। রাস্তাঘাট, পুল ব্রিজ, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, আশ্রয় প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষকে ঘর দেওয়া, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ দেওয়া, এবং নতুন নতুন বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে দেওয়া, বিভিন্ন কাজ করে, এবং বিদ্যুৎ উৎপাদন মাত্র 1600 মেগাওয়াট থেকে 4300 মেগাওয়াট উৎপাদন বাড়ানো থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা করে গেছি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু যেমন আমাদের গ্যাস বিলগুলি তিনি ওই যুদ্ধ বিধ্বস্ত দেশে নগদ অর্থ দিয়ে কিনে রেখে যান, যার ফলে আজকে আমাদের এই গ্যাসের আমরা প্রাকৃতিক গ্যাসটা পেতে পারি। কারণ তার যে দূরদর্শিতা ছিল, সমুদ্র সীমা আইন তিনি করে দিয়ে যান, এবং আমাদের যে ছিটমহল বিনিময় সেই চুক্তিও কিন্তু ভারতের সাথে তিনি করে দিয়ে যান, যা 15 আগস্ট পরে যারা ক্ষমতা এসেছিল কোনো বিষয়ে কোনো উদ্যোগী তারা নেয়নি, লুটেপুটে খেতে এসেছিল, বাংলাদেশকে আবার দরিদ্র রাখতে চেয়েছিল। 20 বছর পর আওয়ামী লীগ সরকার আসার পরেই না বাংলাদেশের অগ্রযাত্রা শুরু। এরপর আবার একটা চক্রান্ত, 2001 আমরা আসতে পারলাম না, ভোট বেশি পেয়েছিলাম, আমরা আসতে পারিনি। তারপর অনেক চড়াই উৎরাই, আপনাদের মনে আছে, আপনারা আমার পাশে ছিলেন। আমি বিদেশে আমার ছেলের বউ অসুস্থ, মেয়ে অন্তঃসত্ত্বা, তার ছেলের বউকে দেখতে এসেছিলাম, ছোট বাচ্চা। সেই সময় আমাকে দেশে ফিরতে দেবেন, আমার বিরুদ্ধে হত্যা মামলা দিল, ওয়ারেন্ট ইস্যু করলো। যখন ওয়ারেন্ট ইস্যু করলো তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি দেশে ফিরে যাবো। তার মনে তুমি আসবেন না, আপনি প্রত্যেকটা এয়ারলাইন্সে নিষেধ করে দিল। আমি অনেক কষ্ট করে লন্ডনে চলে আসলাম। তারপর যখন আমি মানে রীতিমতো তখন আন্তর্জাতিক ভাবে আমি জনমত তৈরি করলাম, এবং আমি যখন ফিরে আসি আপনারা প্রবাসীরা আমার সাথে এসেছিলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ সেই সময় আপনারা আমাদের পাশে সহযোগিতা করেছেন, অনেকে গ্রেপ্তারও হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগ নেতাগুলো সবাই চলেছে, প্রায় বলতে গেলে 100 জন নিয়ে আমি বাংলাদেশে আবার প্রত্যাবর্তন ফিরে যাই। একটাই লক্ষ্য ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। 2009 আমি যাওয়ার পর আমাকে গ্রেপ্তার করা হলো, যা হোক। তারপর 2008 নির্বাচন আমরা মুক্তি পেলাম, সেই নির্বাচনে অংশগ্রহণ করলাম। বাংলাদেশ আওয়ামী লীগ 233টা সিটে জয়লাভ করেছিল। এই 233টা সিটে এককভাবে আওয়ামী লীগের জয়লাভটা করার সাথে সাথে কিন্তু চক্রান্ত শুরু হয়ে গেল।
এবং তারপরে আপনারা দেখেন আমরা যেন ক্ষমতা থাকতে না পারি, ক্ষমতা থেকে উৎখাত করার একটা গভীর চক্রান্ত করা হলো। আপনার বিডিআর এর ঘটনা ঘটানো হলো। বিডিআর এর যে বিদ্রোহ হয়েছিল এটা কিন্তু শুধু পিলখানা হয়নি, এটা প্রত্যেকটা বিডিআর এর যে সমস্ত বিরোধী ছিল, সেই চৌডাঙ্গা, খুলনা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল এবং সাতকানিয়া থেকে সুরসম অঞ্চল, এমনকি দিনাজপুরের হিলি অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলে কিন্তু শুরু হয়। আমি সাথে একটা পদক্ষেপ নিই। এলাকায় আর্মি অফিসাররা ছিল, তাদের পরিবার ও তাদের নিরাপত্তার ব্যবস্থা করি। ডিসিএসপি কে নির্দেশ দিই কোর্টের চাবিগুলি নিয়ে তারা যেন কোনোরকম অস্ত্র ব্যবহার করতে পারে সেটা করি। পাশাপাশি পিলখানার ভিতরে সেখানে আমি যেমন যাই দেখে আওয়ামী লীগের ডিজি যিনি ছিলেন তিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সবসময় আত্মপথ হয়। তারপর নানকের একজন ভূপত বাইরে ছাত্র ভাই ছিল ওখানে। আমাদের আওয়ামী লীগের মালিকুল ইসলামের মেয়ের জামাই, আমাদের পঞ্চগড় এমপির মেয়ের জামাই, মালিকুল ইসলামের নাতি জামাই, এরকম আমাদের আওয়ামী লীগেরই প্রায় 45 থেকে 46 জন এবং এরশাদ সাহেবের একজন ভাগ্নে, এরকম সব যারা মারা গেছে সব কিন্তু আওয়ামী পরিবারের। এবং এই যে ভালো ভালো অফিসারদেরকে কার বিডিআর তখন রেখেছিল, আমরা তো কেবল সরকার গঠন করেছি, মানে 1.5 মাস মাত্র, সবকিছুতে আমরা তোমরা গুছিয়ে উঠতে পারিনি। ঠিক সেই সময় এই চক্রান্ত করেছিল আমাদের সরকারকে উৎখাত করতে। এইরকম চক্রান্ত বারবার হয়েছে। 2013, 2014-15 কথা মনে আছে, নির্বাচন হতে দেবে না। এরপর 2018, তারপর 2024, প্রত্যেকটা ইলেকশন কিন্তু আমরা সফলভাবে করে রাষ্ট্র পরিচালনা করে 2009 থেকে 2024 এই বাংলাদেশ আমরা এমন ভাবে গড়ে তুলেছিলাম বিশ্ববাসীর কাছে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়, উন্নয়নের রোল মডেল। আপনার প্রবাসীরা বিদেশে যারা তারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়নটা হয়েছিল আর্থসামাজিক ক্ষেত্রে, অবকাঠামো ক্ষেত্রে, সেটা কিন্তু সারা We are listening speech of Prime Minister Sheikh Hasina live from Washington DC. Somehow disconnected. We are just waiting for to reconnect again. Stay with us. We are just listening to speech of HPM of Bangladesh, the president of Bangladesh Awami League. She was describing the history of Bangladesh nations. সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেল। Sorry, we are having some technical difficulties. Hopefully she will reconnect us soon and we'll go back to her speech again. But in the meantime, what we want to say that is very much encouraging and inspiring speech of her. So hopefully this sort of আপনারা কি আপনি কি বুঝে যাচ্ছেন? Salute. WhatsApp. You WhatsApp as Yaba. এটা অনেক আগে থেকেই ছিল, যখন দিয়ে দিন। অন্য ফোন দিয়ে কল করে
It is a moment of encouraging to the worker, nationally and internationally. As our Honorable Prime Minister is connected with us through the internet, so we having some difficulties. So hopefully it will be resumed soon. Until that time, we be expecting you who are connected with us will stay with us, and we can listen our speech, and we can go through the history and the direction of tomorrow's people and worker of the party. So it's a very much encouraging and instruction-oriented speech of ours. Please stay with us. Let's go back to our. জনগণের ভাগ্য পরিবর্তন করতে আমরা কিন্তু 2009 থেকে 2024 সাল পর্যন্ত জনগণের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি 2000 আপনাদের অসুবিধা হচ্ছে কিছু এটা কেটে দিয়ে আমার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই বাংলাদেশ যেভাবে উন্নয়ন হয়েছে আজকে সব ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখেন প্রবৃদ্ধির হার, এমনকি কোভিডের সময় যেখানে আমরা 5% পর্যন্ত রাখতে পেরেছিলাম, সেখানে অনেক উন্নত দেশে যেখানে মাইনাস ছিল, আমাদের জন্য সেই প্রবৃদ্ধি আজকে 1.8 নামিয়ে যাচ্ছে এই সরকার। আর এদিকে ইনফ্লেশন 14 চাল, তেল, লবণ সহ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তার উপর আমাদের যে সোশ্যাল সেফটি নেট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এগুলি সবই তারা বন্ধ করে দিয়েছে। 1 কোটি কার্ডধারী কার্ড দিয়েছিলাম, স্বল্প মানুষ খাবার কিনতে পারে, 43 লক্ষ কার্ড বাতিল, অর্থাৎ ওই টাকাও মেরে দিব। আমরা 1 জানুয়ারি বই মানুষকে দিতাম, এই বই আমরা বিনামূল্যে ছাত্রছাত্রীদেরকে বই দিয়েছে, প্রি প্রাইমারি থেকে নিয়ে একেবারে মানে ম্যাট্রিক পর্যন্ত বিনামূল্যে বই দিতাম। সেই বই দিতে পারে নাই, আবার বই দেওয়ার জন্য পয়সা চাই। শুধু তাই না, বই ছাপানোর জন্য আমাদের বাজেট টাকা ধরা ছিল, এবং সেখানে কত টাকা লাগবে, যে টাকা আমরা ধরে রেখেছি তার অতিরিক্ত, এটা আপনাদের একটু স্মরণ রাখা উচিত, তার অতিরিক্ত 700 কোটি টাকা বেশি তারা খরচ করে বই ছাপাচ্ছে। এই যে অতিরিক্ত 700 কোটি টাকা বই ছাপানোদের কাজে লাগছে, আমি খবর নিলাম যে বইয়ের সংখ্যা কত ভালো, 500 কপি বেড়েছে। এটা খুব রুচিকর, করতে পারি এটা হয়, কিন্তু 500 কপি বাড়ানোর পরেও দেখা গেল 500 কোটি যদি বাড়ায় তাহলে 700 কোটি টাকা কেন লাগবে? এই প্রশ্নটা এর সরকারকে করতে হবে। ট্যাক্স ভ্যাট কমিয়ে দিচ্ছে, আবার মানুষের কষ্ট হবে না, নিজে তো টাকা পয়সা বেড়ে বসে আসবে। গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ বোনের টাকা, এবং এই গ্রামীণ ব্যাংকে যারা ডোনেশন দিয়েছে তাইদের তিনি গ্রামীণ কল্যাণ ফাউন্ডেশন থেকে শুরু করে তার পারিবারিক ফাউন্ডেশন ইত্যাদি বেড়ে গেছে। আজকে আমাদের দুর্নীতি খুঁজে বেড়ায়, আমাদের মধ্যে মামলাটা ওয়ারেন্ট ইস্যু করে। আমি এমনকি আমার পরিবার চর পুতুল, ওদিকে নিয়ানা 3 ছেলে মেয়ে, প্রত্যেকের নাকি দুর্নীতি খোঁজে। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবার, আমরা দেশের মানুষের আমরা জনগণের কল্যাণে কাজ করি, এবং সেটা আমরা করে যাচ্ছি। আমরা জনগণের জন্য কাজ করি এবং জনগণের কল্যাণে কাজ করি।
আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি। আজকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছি। প্রত্যেকটা ঘরে ঘরে খাবার, ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে চিকিৎসা, সাক্ষরতার হার তো আমরা 78.8 ভাগে বৃদ্ধি করেছি। মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি করেছি। কোথায় আমরা কি ক্ষতি করেছি? বলে গুম খুন। কাকে গুম খুন করলাম? যাদের গুম খুন বলা হয় একজন ভারতের থেকে ফেরত আসছে, আর একজন একটা নতুন গামছা নিয়ে ফেরত আসছে। 8 বছর আগে গামছা দিয়ে চোখের পানি হচ্ছে। গুমটা এখন ইউজ করছে। আওয়ামী লীগের নামে 15,000 নেতা কর্মীকে তারা আহত করেছে, হত্যা করেছে। নেতা কর্মী শুনে তাদের মা নামাজ পড়া অবস্থায় সেই মায়ের মাথার পায়ে দিয়ে তাকে মেরে ফেলেছে। মা, বাবা, ভাই কাউকে তো ছাড়ছে না। আমরা তো এমনকি এক এক এলাকায় তারা ভাষা রাখতে পারে না, পুলিশ হত্যা করেছে। অন্তঃসত্ত্বা নেই, তাকে পর্যন্ত পিছিয়ে পিছিয়ে হত্যা। নিযুক্ত সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এমন কোন শ্রেণী পেশায় সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনী, এমনকি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত যারা অফিসার, তাদেরকে রেহাই দিচ্ছে না। প্রত্যেকের বিরুদ্ধে হামলা, মামলা, ওয়ারেন্ট ইস্যু, পাসপোর্ট বাতিল, নানা ধরনের নির্যাতন করে একটা অমানবিক পরিবেশ সৃষ্টি করেছে। মানব পথে পথে মানবতা লঙ্ঘন করে যাচ্ছে। পিছিয়ে পিছিয়ে মানুষ হত্যা, ছাত্রদেরকে বেয়াদব বানাচ্ছে। ছাত্রছাত্রীরা স্কুলের প্রিন্সিপাল, হেডমিস্ট্রেস, কলেজের প্রিন্সিপাল, ইউনিভার্সিটির শিক্ষক এবং ভাইস চ্যান্সেলর, হাইকোর্ট, উচ্চ আদালত, প্রধান বিচারপতি উপর হামলা, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, প্রতিটি জায়গায় হামলা মামলা দিয়ে যাচ্ছে। এরা ছাত্ররা কি জানি না, তারা যেন লাঠিসোঁটা অস্ত্রশস্ত্র নিয়ে এভাবে পদত্যাগ করা। ছাত্ররা শিক্ষক বলে জুতো মারা দেবে, কাছে ভাববে, এটা কোন ধরনের আচরণ? আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যার কাছে সেই কসাইখানায় যেমন পশু জবাই দিয়ে রাখে, ওইভাবে পা দিয়ে ঝুলে রেখেছে। পুলিশ মুক্ত করে এইভাবে পা বেঁধে ঝুলিয়ে রেখে তাদেরকে অত্যাচার, এটা কারা করছে? আর যাদেরকে শহীদ করছে, ওই আবু সাইদের কথা একটা ধরে না, আবু সাইদের ছবিটা দেখেন তো, তার ছবি দেখা গেল, আবু সাইদের গুলি করলো পুলিশ, পরপর 4টে গুলি করলো, সে রুজিও করলো, তাকে নিয়ে গেল। একটা গুলি খাওয়ার লোককে তারা হাসপাতালে নেয়নি কেন? এই প্রশ্নটা করেন তো। এবং 2:30টার সময় গুলি খাইলো, তার গুলি খেলো, সে 2:30টার সময় তাকে গুলি করলো, দুপুর 2:30টার দিকে এরকম। আর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিল রাত্রি 8টায়। তাহলে সে কোথায় ছিল? তাহলে সে পুলিশের গুলিতে মারা গেল কিভাবে? আর যেখানে গুলি করলো সেখানে এক ফোঁটা রক্ত পড়েনি তো। তাহলে সেই সেটাকে একবার গণহত্যা, তবে মুগ্ধ যেখানে ছিল, পানি খাওয়াচ্ছিল, পটকাটা গুলি রাখবে, সে মারা গেল। আর এই বুলেট 7.62 বুলেট, এই বুলেট তো পুলিশ ব্যবহার করে না, আর্মি ব্যবহার করে না, বিজেপি ব্যবহার করে। তাহলে পুলিশটা কোথা থেকে আসলো? কারা নিয়ে আসলো? এবং এই রাইফেল গুলি কার কাছে আছে? আমি জানি না কেন সেনাবাহিনী এবং র্যাব, যৌথ বাহিনী এবং আছে, তারা কেন এই অস্ত্রগুলি উদ্ধার করছে না? এবং ইউনিসেফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে লেফটেন্যান্ট জেনারেল যে জাহাঙ্গীর, সে কেন এই অস্ত্র উদ্ধার করাচ্ছে না? এই জাহাঙ্গীর কিন্তু মিডিয়ারের ডিজি ছিল এক সময়, সে সময় কিন্তু একবার মাথা পাকায় রেখে আসে। কাজে আমাদের উচিত প্রশ্ন যে গণহত্যার জন্য আওয়ামী লীগ নেতা কর্মী, আমি সহ সবাইকে মামলা দেন। আর যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করেছি, সেই ট্রাইব্যুনালে আমাদের বিচার। একদিকে খুনের মামলা দিয়েছে, কোর্টে বিচার হওয়ার কথা, আবার আরেকদিকে সেই আইসিটিতে বিচার করে, ওয়ারেন্ট ইস্যু করে। একই অপরাধে 2 জায়গায় বিচারটা হয় কি করে বলেন তো? আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী, তাদের বিরুদ্ধে মামলা, প্রায় 30,000-এর মতো মামলা, এবং কোনো কোনো জায়গায় মানে অজ্ঞাতনা বেশি। একটা সেখানে
সেখানে দেশ পতন এদারভুক্ত আসামি আর 5,000 থেকে 6,000 হলো অজ্ঞাতনামা। মানে আওয়ামী লীগের সেই জেলা থেকে নিয়ে শুরু করে, কেন্দ্র থেকে নিয়ে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যন্ত, থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত কোনো নেতাকর্মী থাকবে না যাদের বিরুদ্ধে মামলা দেয়নি। কেন? আওয়ামী লীগ অপরাধ করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে জনগণের পেটে ভাত জুগিয়েছে, তাদের মুখে ভাত দিয়েছে। যারা একবেলা ভাত খেতে পারতো না, তার 3 বেলা খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিল। আমরা সোশ্যাল সেক্টরের মাধ্যমে বয়োবৃদ্ধদের অর্থ দিয়ে সহযোগিতা করেছি, যাতে প্রতি মাসে তাদের হাতে টাকা পৌঁছায়। তারা যেন নিজেরা একটু কিছু কিনে খেতে, ওষুধপত্র খেতে পারে, বিনা পয়সায় চিকিৎসা ঔষধের ব্যবস্থা, রাস্তাঘাট সব করেছি। আমার এখানে একটা প্রশ্ন আছে, আমি ওই সুদখোর খুনি জঙ্গিবাদ, আমার প্রশ্ন হচ্ছে যে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিল, হলি আর্টিজেনের যারা জঙ্গি তাদের আমরা গ্রেপ্তার করছি, সাজা দিচ্ছি, তারা মুক্ত। এদের হামলায় যারা আমাদেরকে হত্যা করে মেরে ফেলতে চেষ্টা, 24 মানুষ ওখানে মারা গেছে অন দ্য স্পট, সেই আসামিরা মুক্ত। দুর্নীতিতে যারা সাজা হত্যা তারা মুক্ত। হত্যার কারণের জন্য সন্ত্রাসী 500 টাকার বোমা হামলা এবং আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যাকারী, যত হত্যাকারী, যত সন্ত্রাসী, যত জঙ্গিবাদী, যাদেরকে আমরা গ্রেপ্তার করে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছিলাম, আজকে সমস্ত জঙ্গি অপরাধী ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে সব আওয়ামী লীগ এবং 14 দলের নেতা কর্মী দিয়ে। তার মানবাধিকার কোথায়? এখন তার অধিকার নামে একজন আছে উপদেষ্টা, আর আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল সেই ইসের সময়, হেফাজতের সময়, এবং এনজিও নামে টাকা মেরে খেয়ে সাজাপ্রাপ্ত তারা উপদেষ্টা, এদের আমরা সাজাপ্রাপ্ত আসামি তারা উপদেষ্টা। তাহলে দেশটা কাদের চালাচ্ছে? আজকে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, যে বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল। সমন্বয়কারী একজন বলে দিল, পুলিশ হত্যা না করে আর মেট্রো রেলে আগুন না দিলে তাদের বিপ্লব নাকি সফল হতো না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এরা এখন মেট্রো রেলে চলবে কেন? আমাদের তৈরি করা সব জিনিস আগুন দিয়ে পুড়িয়েছে, সকলের ঘর বাড়ি পুড়িয়েছে, এগুলি তার একটা পরিকল্পনার অংশ হিসেবে তো করা। বঙ্গবন্ধু ভবন তার আগুন দিয়ে পুড়িয়েছে। এই হত্যাকাণ্ড এবং যত ঘটনা সবার আসল মাস্টারমাইন্ড তো ইউনূস। পরিকল্পিত ভাবে করেছে। এখন আমার প্রশ্ন, আমার কথাটা হচ্ছে স্পষ্ট যে আমার হাতে যে প্রতিষ্ঠানগুলি এখন প্রস্তুত হচ্ছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু, কুড়িগ্রাম থেকে গাইবান্ধা সেতু থেকে শুরু করে যতগুলি সেতু, সড়ক, রাস্তাঘাট বা প্রতিষ্ঠান আমি তৈরি শুরু করেছিলাম, যারা এখন 2024 সালে চালু হওয়ার কথা, 25 সালে চালু হওয়ার কথা, খুনি, জঙ্গিবাদী, সন্ত্রাসী এবং যারা তারা কেউ কিন্তু ওটা উদ্বোধন করতে পারবে না। অধিকার নাই। উল্টো তারা একটা মেট্রো রেল থেকে শুরু করে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, সড়ক ভবন, দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন সব যখন আগুন দিয়ে পুড়িয়েছে, তখন কেন আপনারা কিছুই করি নাই, আমাদের সবগুলি পুড়িয়ে ধ্বংস করবে। তখন আমার হাতে যেগুলি কাজ শুরু, সেগুলি সে উদ্বোধন করে তার লজ্জা করবে না? আজকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পর্যন্ত ব্যঙ্গ করে ইউনূস, কত বড় সাহস! তারপর মাজার শরীফ থেকে শুরু করে সে সব জায়গায় তারা ভাঙচুর করছে, ওরা ভাষাকে বলতে অপমান করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা এভাবে মানে ব্যঙ্গ করতে পারে, তাদের সাথে আমরা দেখি জামাত ইসলামী ধর্ম সব থেকে বেশি। এবং
হচ্ছে জামায়াত ইসলামী এবং শিবির। আর ওই আইসিটিতে যেখানে যুদ্ধাপরাধীদের বিচার আমরা করেছি সেখানে আমার নাকি বিচার করে ফাঁসি দেবে। আমি দেখি ওদের আমিও দেখতে চাই ওদের ফাঁসি দড়ি কোথায় এবং দড়িতে কত জোর আর কে কাকে ফাঁসি দেয়। জঙ্গিদের দেশ, সন্ত্রাসের দেশ, এইভাবে তো আমরা বাংলাদেশকে ধ্বংস করতে পারি না। আপনারা প্রবাসে আছেন, আপনাদের যে যেখানে যেভাবে আছেন সেভাবে আপনাদেরকেও দেশের ভিতরে যারা খুব কষ্টা চাওয়ারে নেতা কর্মী, কারো ঘর নাই, বাড়ি নাই, চিন্তা নিতে পারে না, সেটা বসা উঠবে না, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস। কাজে সাধারণ মানুষের ভাবে দাঁড়াতে হবে। আর এই ইউনুসের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, এর অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। মানবতা বিরোধী অপরাধ, নারী নির্যাতন, ছাত্র হত্যা, শিশু হত্যা, নির্দেশ মতো তার পরিকল্পনা করা, তার মাস্টারমাইন্ড দিয়ে করা। এমনকি আপনারা দেখেছেন এক সমন্বয় করেছে যে আমাদের তো ছাত্রবেশি ছিল না, ফলস আইডি কার্ড করে এবং সকলকে সাদা প্যান্ট, সাদা শার্ট, কালো প্যান্ট তৈরি করে দিয়েছিল। আর যারা এই হত্যার সঙ্গে জড়িত থাকে তাদের জন্য ছিল কালো প্যান্ট, কালো শার্ট অথবা বোরখা। এইভাবে তারা পাকিস্তানে তারা লোক পাঠিয়ে সেখানে পড়াশোনার নামে ট্রেনিং করায় নিয়ে আসছে এবং এখনো তারা সেখানে লোক পাঠাবে এবং ট্রেনিং করবে এবং এখন সারা বাংলাদেশে এজেন্ট নিয়োগ দিয়েছে। প্রতি মাসে তাদের কত টাকা দেয়, কোথায় থেকে আসে এত টাকা? আর পুলিশে কথা বলে এবং কোথায় রূপন্তি তারা একটা ফ্ল্যাট নিয়ে কথা বলতেছে, আমার প্রশ্ন, ইউনুস যে 9.5 কোটি টাকা দিয়ে গুলশানে ফ্ল্যাট কিনলো, এই টাকা কোথায় পেয়েছে তার হিসাব দিতে হবে তাকে। ইউনুস যে সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে সোশ্যাল বিজনেসের নামে টাকা বিনিয়োগ করেছে, এই টাকা কাদের টাকা? বাংলাদেশ থেকে কত টাকা পাচার করেছে? গ্রামীণ ব্যাংকের কত টাকা পাচার করেছে? যে গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছিলাম 1998 সালে, 99 সালে, সেই সময় 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়ে গ্রামীণ ব্যাংকটাকে আমি বড়বাজারে চালু করতে পারে সেই ব্যবস্থা করেছিলাম। আর সেই গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা সে বিদেশে পাচার করেছে, তাহলে কয়েক হাজার কোটি টাকা। জমিতে গিয়ে কথা বলেন তো প্লিজ। গ্রামীণ ফোনের ব্যবসা আমি তাকে দিয়েছিলাম, বলেছিল মহিলারা এই ফোন ব্যবহার করে অর্থ উপার্জন করবে। মহিলারা কেউ উপার্জন করতে পারেনি, সে নিজেও উপার্জন করেছে এবং এটা অনেক শেয়ার বিক্রি করে খেয়েছে এবং এখানকার টাকা পাচার করেছে। এখনো বেঁচে আসছি, তার কাছে কয়েক হাজার টাকা পায়, সেটাকেও সে দেয় না। আসলে তো ট্যাক্স নিজেই দেয় না, নিজের ট্যাক্স দেওয়া না আর দেশের মানুষের ট্যাক্স ভ্যাট বসাওয়া, এটা কেমন ধরনের কথা? আর কেন ইউনুসের কাছে আমার প্রশ্ন, কেন বাংলাদেশের প্রবৃদ্ধি 1% নেমে গেল? সেই জবাব বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে। যেখানে প্রবৃদ্ধি মাত্র 1.8%, ইনফ্লেশন যেখানে 14%, এটা তো জনগণের অবিশ্বাস উঠে যাচ্ছে, এখানে মানুষের কষ্ট হচ্ছে। আমাদের সবসময় চেষ্টা ছিল যে প্রবৃদ্ধি যেন ভালো থাকে, মানুষের মাথা পিছু আয় যেন ভালোভাবে থাকে, সেটা বাদ দিয়ে আজকে সে দেশকে কেন এইভাবে ধ্বংসযজ্ঞ চালালো, এই প্রশ্নটা তাকে করা উচিত এবং আন্তর্জাতিক ভাবে আপনাদের এটা তুলে ধরা দরকার। কেন বিদ্যুৎ উৎপাদন করে গেল? সমস্ত অর্থ যে এলএনজি আমি $9 কিনেছি, সে এলএনজি কেন $14-15 কিনে?
দেশের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। মানুষ ঘরে ঘুমাতে পারে না, ডাকাতি হয়, চুরি হয়, মানুষের নিরাপত্তা দিতে হবে, রাস্তায় চলতে পারে না, ডাকাতি প্রতিনিয়ত। কাজে শান্তিভাবে ঘুমানো, নিরাপদে চলা এবং ব্যবস্থা করতে হবে। বাড়িতে হবে তখনই যখন এই ইউনুস আর জঙ্গিবাদী সন্ত্রাসীদের নিয়ে যখনই এই ক্ষমতা থেকে অটরানো যাবে ইউনুসকে, তখনই এদেশের মানুষের শান্তি আসবে, নিরাপত্তা আসবে, তার আগে আসবে না। এই ব্যাপারে আপনারা সবাই সোচ্চার হবে এবং একসাথে কাজ করবেন, সেটাই আমরা চাই। এবং ইনশাআল্লাহ আজকে আমাদের এমন অবস্থা আপনারা দেখেছেন যে বিশ্ব ইস্তেমার নাটকদের রক্তাক্ত, এটা একদম এটা মানুষ খুব জানোয়ার, একটা মানুষকে খুব জানোয়ার, যে মানুষের রক্ত আর লাশই দেখতে চাই। শেখ হাসিনার সরকার! শেখ হাসিনার সরকার! আমি বিদায় নিচ্ছি, আমি এখন আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, কিন্তু সংগঠনটা করতে হবে স্থানীয় যারা আপনাদের প্রতিনিধি, মানে আপনাদের